নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর এটা এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে এবং বারবারই জিজ্ঞাসা করা হয় এসএসসি, রেল এবং আমাদের স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামে। সুতরাং এটা কিন্তু তোমাদের কমপ্লিট টপিক থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর থেকে তোমাদের আর কোনো ক্লাস দেখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সবই এসএসসি, রেল এবং আমাদের স্টেট এক্সামে আসা কোয়েশ্চেন, রাজ্যের পিএসসির কোয়েশ্চেন। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে তোমরা যারা যারা আমাদের রিলে সিরিজগুলো ফলো না করছো না, ঠিক আছে, তাদেরকে বলবো আগে তোমরা ওটা প্লেলিস্ট করা আছে, তোমরা সকলে দেখে নেবে। এবং এটা তোমাদের একদম কমপ্লিট টপিক থাকছে আজকের ক্লাস থেকে। যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কিন্তু অবশ্যই হওয়া চাই, প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার হওয়া চাই। এটা এটা এমন একটা টপিক, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ফেসবুক পেজের লিঙ্কও পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেস এটা স্থাপিত হয়েছিল কত সালে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা কত সালে স্থাপিত হয়েছিল? আর তোমাদের বলে রাখি, এখানে আমরা কিন্তু কোনো থিওরি রাখছি না, যদিও তোমাদের ক্লাসের মধ্যে এক্সট্রা ডিটেলস বলা হবে। এখানে কিন্তু যে কটা প্রশ্ন রাখা হয়েছে এর মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের জাতীয় কংগ্রেস 1885 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই যে আমাদের জাতীয় কংগ্রেস, এটা কিন্তু প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেটা কিন্তু বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এই প্রথম অধিবেশন হয়েছিল। আর প্রথম যে অধিবেশন হয়েছিল, এই প্রথম অধিবেশনের সভাপতি গিয়েছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, তিনি কিন্তু সভাপতি ছিলেন এই প্রথম অধিবেশনে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা। এখানে উমেশ চন্দ্র ব্যানার্জি কিন্তু আমাদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? তো একটু আগে আমরা যেমনটা বললাম যে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু প্রথম অধিবেশন হয়েছিল, 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু প্রথম অধিবেশনটা কমপ্লিট করা হয়েছিল, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? আমাদের যে ভারতের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় কিন্তু ভাইসরয় ছিলেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কিন্তু সেই সময় ভাইসরয় ছিলেন। এবং এখানে এটাও দেখতে হবে যে এখানে কিন্তু ভারত সচিব ছিলেন সেই সময় লর্ড ক্রুজ। লর্ড ক্রুজ ছিল সেই সময় আমাদের ভারত সচিব এবং লর্ড ডাফরিন ছিলেন সেই সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আর আমি যদি বলি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেছিলেন, তাহলে কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম। এই অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম, তিনি কিন্তু এই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? আমরা জানি যে ভারতের জাতীয় কংগ্রেসের যখন সেকেন্ড অধিবেশনটা হচ্ছে, আর এই সেকেন্ড অধিবেশনটা গুরুত্বপূর্ণ ছিল তার কারণ এটা কিন্তু হয়েছিল কলকাতায়। আর কলকাতায় এটা কিন্তু 1886 সালে পরবর্তী বছরেই কিন্তু সম্পাদিত হয়েছিল দ্বিতীয় অধিবেশনটি, যেটা কিন্তু সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন আমাদের এই কলকাতাতে 1886 সালে দ্বিতীয় অধিবেশন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আচ্ছা, এখানে কি আছে, ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটিশ যে সভাপতি কে ছিলেন? তো ব্রিটিশ সভাপতি কে ছিলেন, এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো ব্রিটিশ সভাপতি ছিলেন, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জর্জ উইল। তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের ব্রিটিশ সভাপতি ছিলেন, জর্জ উইল, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আর এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে, তার কারণ এটা কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের আমাদের ব্রিটিশ এখানে কিন্তু সভাপতিত্ব ছিলেন একমাত্র ইনি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা, মুসলিম সভাপতি কে ছিলেন? এখানে আমরা দেখে নিয়েছিলাম যে ভারতের জাতীয় কংগ্রেসের যে মুসলিম সভাপতি কে ছিলেন। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে, অ্যান্সার করার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু তোমাদের সমস্ত এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন, তার নাম কি? অবশ্যই বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, কোশ্চেনের মাধ্যমে কিন্তু তোমাদের কমপ্লিট টপিকটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? একদম। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে এটা গাওয়া হয়েছিল? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, অলরেডি কিন্তু আমাদের এক্সামে কিন্তু এটা চলে এসেছে, সমস্ত এক্সামে কিন্তু এটা চলে এসেছে যে বন্দে মাতরম গাওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে। তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে যে যেটা রয়েছে আমাদের কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশনে কিন্তু এই বন্দে মাতরম যে সঙ্গীতটি রয়েছে এটা কিন্তু প্রথম কিন্তু গাওয়া হয়েছিল এই কলকাতা অধিবেশনে, ঠিক আছে? এবার তোমরা অবশ্যই যারা যারা জানো অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে কত সালে হয়েছিল। এটা আমাদের হয়েছিল 1896। 1896 সালে কলকাতা অধিবেশনে কিন্তু এটা সভাপতিত্ব কে করেছিল সেই সময়? রহিমতুল্লাহ সাহানি। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অলরেডি কিন্তু এক্সামে আসা কোশ্চেন। আর সেই সময় কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গানটা গেয়েছিলেন, কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করা হয় এটাও। পরবর্তী কোশ্চেন আছে,
কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের গোষ্ঠীর যে মিলে যায়? আমরা জানি যে এই যে চরমপন্থী এবং নরমপন্থী যে গোষ্ঠী রয়েছে কংগ্রেসের, এরা কিন্তু ভাগ হয়ে গিয়েছিল তাই তো প্রথমে কিন্তু ভাগ হয়েছিল। এটা কত সালে ভাগ হয়েছিল? যেটা কিন্তু এই কংগ্রেসের সুরাট অধিবেশনে কিন্তু এই নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায় 1907-এর সুরাট অধিবেশনে। পরবর্তীতে পরবর্তীতে আবার এরা দুজনে মিলে আবার কিন্তু মিলে গিয়েছিল। এটা কত সালে তারা আবার মিলিত হয় পুনরায়? যেটা কিন্তু 1916 সালের লখনৌ অধিবেশনে তারা কিন্তু আবার মিলিত হয়েছে। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 1916 লখনৌ অধিবেশন। এবং আমাদের দেখতে হবে যে ভারতের জাতীয় কংগ্রেসের যে লখনৌ অধিবেশনটা হচ্ছে 1916 সালে, তখন সভাপতিত্ব কে করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অম্বিকা চরণ মজুমদার। অম্বিকা চরণ মজুমদার তিনি কিন্তু সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের 1916 সালের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যে সময় কিন্তু এই নরমপন্থী চরমপন্থী পুনরায় আবার মিলে যাচ্ছে, একত্রিত হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনক আমরা বলে থাকি অ্যালান অক্টোভিয়ান হিউমকে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। এই সমস্ত কোশ্চেন কিন্তু অলরেডি এক্সামে আসা কোশ্চেন, একটা প্রশ্ন আমাদের বাইরে কিন্তু নেওয়া নয়, ঠিক আছে। সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এসএসসি, রেল এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম, এটা কিন্তু আমাদের ছিলেন জাতীয় কংগ্রেসের জনক। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেস কোন মহিলা, এখানে বলেছে কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেছিলেন? তো এখানে কিন্তু প্রথম ভারতীয়, যেহেতু আমাদের বলা নেই, এখানে বলা আছে না বলা নেই, এখানে কিন্তু বলা আছে একটা জিনিস, যেটা হচ্ছে 1925। ভালো করে দেখো, খেয়াল করে দেখো 1925 সালে কে সভাপতিত্ব করেছিল, কোন ভারতীয় মহিলা? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত কিন্তু নয়, অ্যানি বেসান্ত কিন্তু 1925-এ কিন্তু তিনি ছিলেন না। 1925 সালে তিনি হলেন সরোজিনী নাইডু। আর এই সরোজিনী নাইডুই হলেন ভারতের প্রথম কোনো মহিলা যিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, যদি বলি প্রথম ভারতীয় মহিলা, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিত্ব করছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে, তাহলে হচ্ছে সরোজিনী নাইডু। সাল কত? 1925। ঠিক আছে, আর এটা কোথা থেকে হয়েছিল? এটা কিন্তু কানপুর হয়েছিল, কানপুরে। এখান থেকে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। এবার এখান থেকেই কিন্তু তোমাদের যদি এক্সামে জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু অ্যানি বেসান্ত তাহলে কত সালে করছে? তো তোমরা যারা যারা জানো অবশ্যই বলো। অ্যানি বেসান্ত কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যিনি কিন্তু 1917 সালে কিন্তু তিনি সভাপতিত্ব করছেন এই কলকাতা অধিবেশন থেকে। কোথা থেকে? কলকাতা থেকে। এটা কত সালে? 1917 সালে। আর তিনি কে? তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা যিনি কিন্তু এই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করছিলেন। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেনই এক্সামে কিন্তু বারবার আসে। ভারতের প্রথম মহিলা বললে অ্যানি বেসান্ত, যেটা হচ্ছে 1917 কলকাতা অধিবেশন, এবং যদি বলে ভারতের প্রথম ভারতীয় মহিলা, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু, যিনি করছেন আমাদের কত থেকে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কানপুর থেকে 1925-এ। ঠিক আছে, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, 1908-এ কংগ্রেস সভাপতি কে হন? তো কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন 1908-এ? তো আমাদের দেখতে হবে যে সাল 1908-এ তিনি কে ছিলেন। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ তিনি কিন্তু 1908 সালের যে কংগ্রেসের তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। আপকামিং তোমাদের এনটিপিসি এক্সাম রয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এক্সাম হতে যাচ্ছে, যেটা কিন্তু জুন মাসের দিকেই কিন্তু এক্সাম হতে যাচ্ছে, মাঝামাঝি সময়ে। সুতরাং এই যে লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি 2020-21, যার নোটিফিকেশান 2019-এ বার হয়েছিল। তো এই যে এক্সামটা হয়েছে, এটা 133টা শিফটে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল, CBT 1, যেখানে কিন্তু 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, কারণ টোটাল আমাদের 40টা করে জিকে কোশ্চেন থাকে। তো 133টা শিফট মানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন আছে, সবই জিকে কোশ্চেনের কথা আমি বলছি। এখানে 300 প্লাস কিন্তু পেজের মধ্যে তোমাদের কিন্তু এই জিকে কোশ্চেনগুলো সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে বাংলা ভাষাতে। প্রিন্টেবল ফরম্যাট, অবশ্যই প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। যাদের প্রয়োজন আছে তোমরা তাড়াতাড়ি এটা কালেকশন করে তাড়াতাড়ি মুখস্থ করে নাও, তার কারণ কিন্তু এখান থেকেই কিন্তু 2024-এ যে সমস্ত সম্প্রতি RRBর যে সমস্ত এক্সাম 2024-এ হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন কমন এসেছে। সুতরাং 2024-এর যে এনটিপিসি এক্সামটা যেটা হতে যাচ্ছে সামনের জুন মাসে, সেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের বলছি, এটা কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট করা উচিত, যেটা কিন্তু লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে 5000 প্লাস কোশ্চেন আছে, কোশ্চেনগুলো অনেক সংখ্যায় বেশি আছে। ঠিক আছে, এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা দুটো পিডিএফে পেয়ে যাবে। তোমরা 99 টাকা পে করে কমপ্লিট তোমরা পেয়ে যাবে এই যে ইবুকটি রয়েছে, পিডিএফটি। এই যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। এবং এর যে সলিউশন, এই চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, এবং বাকি সলিউশনগুলো তোমরা পাবে AIR একাডেমি ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। এবং এনটিপিসির সেই যে সমস্ত এক্সাম সামনে রয়েছে তোমাদের, RRB গ্রুপ ডি, ALP সমস্ত এক্সামের জন্যই তোমাদের
যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে 2024 এবং 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করতে হবে। তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তার কারণ বলছি আমি, 2024-এর রেলের যে সমস্ত সম্প্রতি এক্সামগুলো হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় 20%-এর কাছাকাছি। সুতরাং এখানে যে তোমাদের 40টা কোশ্চেন থাকবে তার মধ্যে বোঝা মোটামুটি তোমাদের কিন্তু 25%-এর কাছাকাছি, অর্থাৎ তোমাদের 10টা মতো কিন্তু তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে এই 40টা কোশ্চেনের মধ্যে, জিকে কোশ্চেনের মধ্যে। সুতরাং তোমরা যদি কমন পেতে চাও, আমরা অলরেডি কমন দিয়ে এসেছি এসএসসি এবং আরআরবির সমস্ত এক্সামেই কম বেশি আমরা কমন দিয়ে এসেছি। আমরা কোনো শিফটে যদি আমরা ধরে নিই যে 10টা করে কোশ্চেন আসছে, কোনো শিফটে আমরা 5টাও এসেছে, আবার কোনো শিফটে 7-8টাও কিন্তু কমন এসেছে। সুতরাং তোমরা কিন্তু ভালো করে জেনে শুনে বুঝেই তারপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবে। অন্যান্য জায়গা থেকে নিতে গেলেও তোমরা কমন নাও পেতে পারো, কিন্তু আমাদের থেকে কমন কিন্তু গড়ে আমরা দেখেছি যে কম বেশি কমন কিন্তু আমাদের রয়েছে, তা আবার 50%-এর ওপর। আমাদের থেকে আমি যদি বলি যে বেশিরভাগ যে কত পার্সেন্ট কমন এসছে, 80%-এর কাছাকাছি আমরা কিন্তু কমন দিয়ে এসেছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো এই জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের রয়েছে জিস্ট। এখান থেকে কিন্তু কারেন্ট এইগুলোই তো কারেন্ট অ্যাফেয়ার্সে আসবে না, কি আসবে তাছাড়া? তোমরা দেখো ফিফা আয়োজন করছে যেটা 2034-এ সৌদি আরব। তারপর আমরা দেখছি যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের যে আমাদের মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু শ্রীনিবাসন রয়েছেন। এছাড়া আমরা দেখছিলাম যে এর আগেরগুলোতে এখানে প্রতি লাইনে আমাদের প্রশ্ন রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নতুন নিযুক্ত হয়েছেন, মেগং ফেস্টিভ্যাল তোমাদের মেঘালয় রাজ্যে পালন করা হয়, সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নশিপ ডি গুকেশ, এগুলোই তো তোমাদের আসবে। আবার কি আসবে? প্যারালম্পিক কোথায় আয়োজিত হয়েছে? যে ফ্রান্সের প্যারিসে হয়েছে। 57তম হচ্ছে টাইগার রিজার্ভ, যেটা কিন্তু রাতাপানি টাইগার রিজার্ভ। এই সমস্ত প্রশ্নই তোমাদের আসবে ঘুরিয়ে ফিরিয়ে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ইগনোর করা যাবে না। এখানে 2024-এর জিস্ট যেটা রয়েছে তোমরা যেটা দেখলে, এবং আমরা যদি বলি যে কতগুলো করে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, আরপিএফ কনস্টেবলের কথা যদি আমরা বলি না, যেটা কিন্তু তোমাদের 500-র কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি চলে আসছে শুধু আরপিএফ কনস্টেবলের। ঠিক আছে, সুতরাং এনটিপিসি গ্রুপ ডি যে সমস্ত এক্সাম দিতে যাচ্ছে এগুলো বড় বড় এক্সাম কিন্তু। সুতরাং এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এলবি তো তোমাদের 150টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছিল। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এগুলো তোমরা দেখে নেবে যে এগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবং 2024-এ এই যে জিস্ট রয়েছে 50টা পেজের, তার সাথে পাচ্ছ 1200 কোশ্চেনগুলো, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতি মাসের টপ 100 কোশ্চেন। এই টোটাল 1200+ কোশ্চেন, তার সাথে জিস্ট টোটাল পাচ্ছ 80 টাকাতে। ঠিক আছে, যাদের প্রয়োজন আছে যোগাযোগ করে নেবে। আর এই 2024-এ যে সমস্ত এক্সাম হয়েছে আরআরবি, সমস্ত এক্সামে সিবিটি 1 সিবিটি 2 সমস্ত এক্সামের প্যাটার্নকে মাথায় রেখে আমরা 2025-এর এমনভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করেছি যাতে সিবিটি 1 হোক সিবিটি 2 হোক, এসএসসির তোমাদের টায়ার 1 হোক টায়ার 2 হোক, তোমাদের প্রিলি হোক বা মেন্স হোক, যে কোনো এক্সামের জন্য তোমরা একদম ফুলি জানা একদম তৈরি থাকতে পারো আগে থেকে। তার জন্যই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা এমনভাবে তৈরি করা হচ্ছে যেগুলো তোমাদের টোটাল 400+, 450+ কোনো মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা রয়েছে। এখানে পেজ সংখ্যা তোমরা মোটামুটি ওই 30 থেকে 32-এর মধ্যেই প্রতি মাসে তোমরা পেয়ে যাবে পেজ সংখ্যায়। এবং আমরা যদি বলি এখানে টোটাল প্রাইস কত আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সুতরাং এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ ₹55 অর্থাৎ 55 টাকায় পেয়ে যাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এগুলো কিন্তু পড়লে 2024-এর মধ্যে আমরা টপ 100 রাখিনি, এখানে মোটামুটি 400-450+ কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। সমস্ত এক্সামকে এখানে টার্গেট করে তোমাদের রাখা রয়েছে এবং প্রিলি মেন্স দুটোই কভার হবে এখান থেকে। ঠিক আছে, যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। এবং সামনেই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর এক্সাম রয়েছে এবং এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামই কিন্তু রয়েছে আগামী। ঠিক আছে, এবং এনটিপিসি তো সামনেই রয়েছে আমাদের। তো সমস্ত এক্সামের যে মাথায় রেখে এখানে আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত প্রশ্ন লাস্ট 10 বছরে এসেছে আরআরবির সমস্ত এক্সামে, সেটা এএলপি টেকনিশিয়ান আরপিএফ কনস্টেবল যে কোনো এক্সামে, ঠিক আছে, রেলের সমস্ত এক্সামের যে কোশ্চেনগুলো বায়োলজির কোশ্চেনগুলো সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পিডিএফ ফরম্যাটে এখানে কিন্তু রেডি করা আছে। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে কমপ্লিট আমাদের কোশ্চেনগুলোকে, বায়োলজির কোশ্চেন। তোমাদের যাদের প্রয়োজন আছে যোগাযোগ করতে পারো। অবশ্যই এখানে কিন্তু 1250+ কিন্তু নাম্বার অফ কোশ্চেন রয়েছে, যেগুলো আমাদের বায়োলজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই পিডিএফের প্রাইস কত আছে? ₹60। 60 টাকা দিয়ে তোমরা কিন্তু কমপ্লিট এই বায়োলজি কোশ্চেনগুলো নিয়ে নিতে পারো। এবং সম্প্রতি হয়ে যাওয়া আরপিএফ এসআই 2024-এর যে 15টা শিফটের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এখানে রেডি করা রয়েছে খুব সুন্দরভাবে। 55টা পেজের মধ্যে করা রয়েছে। কীরকম রয়েছে? যেমন পুরস্কার সম্মান রয়েছে, আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে, ঠিক সেরকম স্ট্যাটিক জিকে, আমাদের জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সমস্ত কোশ্চেনগুলোকে এখানে সুন্দরভাবে রাখা রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, এরকমভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে সমস্ত কোশ্চেনগুলো যেগুলো আরপিএফ কনস্টেবল 2024-এ আসা কোশ্চেন সমস্ত প্রশ্ন এখানে কিন্তু রয়েছে আমাদের 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা এটা নিতে পারো। প্রিন্টেবল ফরম্যাট রয়েছে এবং এখানে কিন্তু যে প্রাইস আছে সব থেকে কম রয়েছে যেটা 35।
টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এনটিপিসিতেও কমন আসবে এবং এনটিপিসির কোশ্চেন কিন্তু আমাদের এখানেও কমন এসেছে। আমরা 2020-21 যে লাস্ট এক্সাম হয়েছিল এনটিপিসি 5+, যে পিডিএফের কথা বললাম, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা এখানেও পেয়েছি। ঠিক আছে, তো একই প্রশ্ন কিন্তু তোমাদের আরপিএফের প্রশ্ন ওখানে, তো ওখানকার প্রশ্ন এখানে, তো এরকমই কিন্তু তোমাদের বারবার প্রশ্ন কিন্তু রিপিট হতে থাকে। ঠিক আছে, তো যাদের প্রয়োজন আছে যোগাযোগ করে নিও, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে আমাদের পিডিএফের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এসএসসি জিডি 2026কে যারা টার্গেট করছো তারা 2024-এ পেওয়াগিটা কমপ্লিট করে নেবে। এখানে 53টা শিফটের শিফট ওয়াইজ সলিউশন রয়েছে, 50 টাকা দিয়ে পেয়ে যাবে এবং 2025-এরটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ। অবশ্যই তোমাদের যাদের যাদের প্রয়োজন আছে দেখে নেবে। তো চলো আমরা পরবর্তী আমাদের প্রশ্ন দেখি, যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের কোশ্চেনগুলো। জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সবচেয়ে কম বয়সী যে সভাপতি ছিলেন তার নাম কি? আমরা জানি যে এই যে মৌলানা আবুল কালাম আজাদ রয়েছেন, তিনি কিন্তু 1940 সালে রামগড়, যেটা বিহারে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। এবং এই সভাপতিত্ব তিনি করেছিলেন, ইনিই হচ্ছেন সবথেকে কম বয়সী সভাপতি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এবং ইনিই কিন্তু সবথেকে বেশি সময়ের জন্য কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসাবে কিন্তু এখানে ছিলেন। ঠিক আছে, এবং আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের রয়েছে, ইনার সময়েই কিন্তু ভারতের জাতীয় শিক্ষানীতি কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, ভারতের যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেটা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছিল এই আমাদের যে আবুল কালাম আজাদ, তিনি কিন্তু 1940-এর যে বিহার থেকে তিনি যখন সভাপতিত্ব করেছিলেন এই সময়ে। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, অলরেডি এক্সামে আসা কোশ্চেন, আবারও আসবে। হ্যাঁ, 1916 সালে নরমপন্থী এবং চরমপন্থী কংগ্রেসের মিলনের সময় সভাপতিত্ব কে করেছিলেন, বা সেই সময় সভাপতি কে ছিলেন? তো আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম যে 1916 সালে ভারতের জাতীয় কংগ্রেসের যখন সভাপতিত্ব করেছিলেন তখন কিন্তু করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। তো অম্বিকাচরণ মজুমদার কিন্তু এই নরমপন্থী চরমপন্থী দুজনের কিন্তু মিলন হয়েছিল 1916 সালের এই কোন অধিবেশনটা ছিল? লখনৌ অধিবেশন ছিল সেই সময়। এই যে লখনৌ অধিবেশনটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই, কারণ এটা নরমপন্থী চরমপন্থীদের মিলন ঘটেছিল। আর এরা মিলন ঘটালো, তাহলে এদের মধ্যে ভাগ হয়ে গেছিল কখন? ঠিক তার আগে, যেমনটা আমরা বলেছিলাম সুরাট অধিবেশন 1907-এ। 1907-এর যে সুরাট অধিবেশন ছিল সেই সময় কিন্তু নরমপন্থী চরমপন্থী বিভাজনের সৃষ্টি হয় এবং সেই সময় কিন্তু সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে, আর এটা লখনৌ অধিবেশন 1916-তে কিন্তু এটা পুনরায় মিলে যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় অধিবেশন, তার কারণ আমরা বলেছিলাম যে প্রথম অধিবেশনটা আমাদের কিন্তু যেটা হয়েছিল 1885 বোম্বাইয়ের গোকুলদাস দেশপাল সংস্কৃত কলেজে, সেই সময় কিন্তু সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র মজুমদার। ঠিক আছে, এবং এই যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন, প্রথম অধিবেশনের কথা বলছি এটা। এবং এখানে কিন্তু 72 জন প্রতিনিধি কিন্তু ছিল। ঠিক আছে, এবং দ্বিতীয় অধিবেশনটা যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল 1886 সালে। কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে 1886 সালে দ্বিতীয় অধিবেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। সেই সময় সভাপতিত্ব করেছিল কে? অবশ্যই রাইট অ্যান্সার, দাদাভাই নওরোজি। এই সময় কিন্তু সবথেকে বেশি, অর্থাৎ প্রায় 436 জনের কাছাকাছি কিন্তু প্রতিনিধি ছিলেন উপস্থিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে কিন্তু ভাইসরয় ছিলেন, আমরা আগেও দেখেছি, আমাদের রাইট অ্যান্সার হবে লর্ড ডাফরিন, তিনি কিন্তু ভাইসরয় ছিলেন। ঠিক আছে, চলো, আর লর্ড ক্রুজ ছিলেন কিন্তু ভারত সচিব সেই সময়। পরের প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? তো প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছেন বারবার এসেছে, তাই জন্য হয়তো বারবার নেওয়া হয়েছে এটা। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি কিন্তু এই প্রথম অধিবেশন 1885 সালে বোম্বাই যেটা হয়েছিল সেটা কিন্তু সভাপতিত্ব করেছিলেন। 72 জন কিন্তু প্রতিনিধি ছিল। এই প্রশ্নটা কিন্তু অলরেডি চলে আসা কোশ্চেন, কতজন প্রতিনিধি ছিল সেই সময়? প্রথমবার 72। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন তার দেখি। আর এটা কিন্তু বোম্বাইতে হয়েছিল। ঠিক আছে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। পরবর্তী প্রশ্ন আছে, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটা কোনটা? তো মৌলিক অধিকারের যে প্রস্তাবটা নেওয়া হয়েছিল এটা কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে 1931 সালে হয়ে যাওয়া যে করাচি অধিবেশনটা। ঠিক আছে, কত সাল? 1931 সালে যে করাচি অধিবেশন হয়েছিল 1931-এ, সেই সময় কিন্তু এটা হয়েছিল। আর এখানে গুরুত্বপূর্ণ রয়েছে 1931 সালের যে করাচি অধিবেশনটা হয়েছিল সেই সময় সভাপতিত্ব কে করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। আর সর্দার বল্লভভাই প্যাটেল, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় যে ভারতের যে অর্থনৈতিক নীতি সেটা কখন এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল? এই বল্লভভাই প্যাটেলের 1931-এর করাচি অধিবেশনে কিন্তু এখানে অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছিল এবং ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাবকে গ্রহণ করা হয়েছিল। এই দুটো কোশ্চেনই কিন্তু এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়, একদম কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি।
আর 1931 মানেই তোমরা বুঝতে পারছো গোল টেবিল বৈঠক ছিল, কোনটা? দ্বিতীয় গোল টেবিল বৈঠক। পরবর্তী যে প্রশ্ন আছে, কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেসের অধিবেশনে এটা কিন্তু তিনি হয়েছিলেন? আমরা জানি কিন্তু সুভাষচন্দ্র বসু টোটাল দুবার কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ফার্স্টে আমরা কিন্তু এখানে যেটা রয়েছে অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত সালে তিনি প্রেসিডেন্ট হন। আমাদের রাইট অ্যান্সার হবে 1938 কিন্তু তিনি হরিপুরা, কোথায়? হরিপুরা কংগ্রেসের কিন্তু সভাপতিত্ব তিনি কিন্তু করেছিলেন। এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেটা কিন্তু জওহরলাল নেহরুর নেতৃত্বে এই সময় কিন্তু একটা পরিকল্পনা কমিশনের গঠন করা হয়েছিল, প্ল্যানিং কমিশনের কিন্তু সেট আপ করা হয়েছিল, কার নেতৃত্বে? পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে, ঠিক আছে। আর এটা কত সালে? 1938-এর হরিপুরা সেশনে সেই সময় সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। এবং এই সুভাষচন্দ্র বোস কিন্তু তিনি দ্বিতীয়বারও কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন, সেটা কোনটা? সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশনে। ত্রিপুরী অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন 1939 সালে দ্বিতীয়বার, যখন কিন্তু এখানে তিনি নির্বাচিত হয়েছেন কিভাবে? গান্ধীজির মনোনীত প্রার্থী ছিল পট্টবী সীতারামাইয়া, তাকে হারিয়ে কিন্তু এখানে কিন্তু আমাদের এই সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। সেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন 1939-এ, ঠিক আছে। পরবর্তীতে তিনি আবার এখান থেকে পদত্যাগও করেছিলেন, সেটা আলাদা ব্যাপার, আলাদা বিষয়। চলো যাই হোক, পরবর্তী কোশ্চেন যেটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? তো ছিলেন না, নাবাচক শব্দ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিতে খুব আসে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এটা আমাদের ডব্লিউবি কনস্টেবলেরই আসা কোশ্চেন, ঠিক আছে। এবং আরপিএফ কনস্টেবলে কিন্তু আমরা এটা দেখেছি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা দেখে নেবে, 2025-এর আরপিএফ কনস্টেবলে আসা কোশ্চেন এটা, এবং আমাদের ডব্লিউবিতেও এটা আমরা দেখেছি। নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? তো আমরা জানি লাল বালপাল মানে হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজনেই কিন্তু ছিলেন আমাদের কে? চরমপন্থী দলের নেতা। সুতরাং এখানে কিন্তু নরমপন্থী ছিলেন না, মানে বিপিন চন্দ্র পাল কিন্তু নরমপন্থী ছিলেন না, বাদবাকি সকলে কিন্তু নরমপন্থী নেতা, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখি এবার। যদি ভালো লাগে সকলে কিন্তু লাইক কিন্তু করা চাই ভাই, ঠিক আছে। তোমরা ক্লাস দেখছো মানে লাইক করছো না, শেয়ার করছো না, তোমাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের মোটিভেশন, ঠিক আছে। তোমাদের আগে থেকে বলে দিই, তোমরা বেশি সংখ্যক লাইক করবে মানে বেশি সংখ্যক ভালো, একদম মানে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত এক্সামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সেই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের জন্য বেছে তারপর কিন্তু টপিক অনুযায়ী তোমাদের ক্লাসগুলো এমনভাবে অ্যারেঞ্জ করা হয় আমাদের মাধ্যমে, সেই অনুযায়ী তোমাদের যদি ক্লাস করো 100% তোমাদের কিন্তু মানে প্রতিযোগিতা কেউ আটকাতেই পারবে না, ঠিক আছে। এক কথা একদম। অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সমস্ত আপডেট সবার প্রথমে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আমাদের যে পরবর্তী কোশ্চেন আছে ত্রিপুরী অধিবেশন, আমরা একটু আগে যেরকম বললাম ত্রিপুরী অধিবেশন সম্পর্কে, এখানে বলেছে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? তো আমরা একটু আগেই বললাম যে 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। কাকে হারিয়ে? গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে, ঠিক আছে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার হবে। এবং এর আগেও হয়েছিল 1938 সালে, যেটা হরিপুরা কংগ্রেসের তিনি কিন্তু সভাপতিত্ব হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সেই সময় যে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল, সেট আপ করা হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে মূল লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা রয়েছে, যেটা এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজের প্রস্তাবটা এটা কোথায় আনা হয়েছিল? এটা কিন্তু আমাদের আনা হয়েছিল এই 1929 সালের লাহোর অধিবেশনে। সেই সময় কিন্তু সভাপতিত্ব করেছিলেন কে? আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, যাকে আমরা চাচা বলে চিনি। এই জওহরলাল নেহরুই কিন্তু 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। আর সেই সময় কিন্তু পূর্ণ স্বরাজের দাবি কিন্তু তোলা হয়েছিল। আর তোমাদের বলে রাখি, এই 1929 সালে যে লাহোর অধিবেশনের পর পরবর্তী সাল 1930 সালে ভারতের কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত ভারতের পতাকা কিন্তু উত্তোলন করা হয়েছিল রাভি নদীর তীরে। এবং 1930 সাল যে সালটা, এই সালের যে 26 জানুয়ারি, সেই দিনে কিন্তু ভারতের স্বাধীনতা দিবস কিন্তু উদযাপন করা অলরেডি হয়ে গেছিলো, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই যে 26 জানুয়ারি, ঠিক আছে, এই জন্যই কিন্তু ভারতে যে সংবিধান কার্যকর করা হয়েছিল না, এই তারিখে কিন্তু করা হয়েছিল। এই 26 তারিখটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমাদের দেখে রাখতে হবে যে প্রথম কিন্তু স্বাধীনতা মানে প্রথম কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত আমাদের ভারতের পতাকা, সেটা কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগে কিন্তু প্রথমবার কিন্তু এখানে রঞ্জিত করা হয়েছিল, উত্তোলিত করা হয়েছিল কত সালে কোন তারিখে? ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু এই 1930-এর 26 জানুয়ারি এই তারিখটাতে, ঠিক আছে। চলো পরবর্তী যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট 1916 সালে কিন্তু এই লখনৌ চুক্তি কিন্তু সম্পাদিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। কত সাল? 1916 সাল। এটা কিন্তু হচ্ছে লখনৌ অধিবেশনে, এই সময় কিন্তু হয়েছিল লখনৌ চুক্তি।
সেই সময় যে লখনৌ অধিবেশন হয়েছিল 1916-তে, এখানে সভাপতিত্ব কে করেছিলেন? অবশ্যই অম্বিকাচরণ মজুমদার। আর এখানেই কিন্তু নরমপন্থী এবং চরমপন্থীদের পুনরায় মিলন কিন্তু ঘটেছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যেটা আছে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? যেমনটা আমাদের বলেছিলাম যে এই যে বন্দে মাতরম গানটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 1896 সাল। 1896 সালের যে কলকাতা অধিবেশনটা হয়েছিল, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গানটা গেয়েছিলেন, এই আমাদের রয়েছে বন্দে মাতরম যে গানটি। ঠিক আছে, এই কলকাতা অধিবেশনটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন কে? রহিমতুল্লাহ সাহানি। ঠিক আছে, আর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অলরেডি এক্সামে আসা কোশ্চেন সব। পরবর্তী যে প্রশ্ন আছে, কংগ্রেসের কর্তৃক জাতীয় যে পরিকল্পনা কমিটির সভাপতিত্ব কে করেছিলেন? তো এখানে সভাপতি কে ছিলেন? তো এখানে আমরা একটু আগে আমরা দেখেছিলাম যে জওহরলাল নেহরু এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন, জাতীয় পরিকল্পনা কমিটি তিনি কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, 1938 সালের যে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন? কত সাল? 1938 সালে। তো একটু আগে আমরা যেমনটা বললাম যে 1938 সালের যে হরিপুরা কংগ্রেস, সুভাষচন্দ্র বসু ওই যে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামায়াকে হারিয়ে তিনি কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। আর এই তখনই কিন্তু এই সুভাষচন্দ্র বোস যখন তিনি কিন্তু ছিলেন সভাপতি পদে, সেই সময় কিন্তু জওহরলাল নেহরু কিন্তু পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশনের সেট আপ কিন্তু করেছিলেন। সুতরাং এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুভাষচন্দ্র বোস। তার কারণ কার সভাপতিত্বে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বলেছে কার সভাপতিত্বে কিন্তু 1938 সালের প্রথম জাতীয় প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল, সভাপতিত্ব করেছিল সেই সময় সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসে। যদি বলতো কে করেছিল জাতীয় প্ল্যানিং কমিশনের গঠন, তাহলে হতো আমাদের রাইট অ্যান্সার জওহরলাল নেহরু। ঠিক আছে, যেমন প্রশ্ন তো তেমন উত্তর। ঠিক আছে, চলো যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যেমন আছে আমাদের, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায়? তো আমরা এটা আবারও দেখেছিলাম একটু আগে, যেমনটা বললাম তোমাদের সুরাট অধিবেশন। কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে কিন্তু নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল 1907-এ। কত সালে? 1907-এ। সেই সময় সভাপতিত্ব কে করেছিলেন? রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, যেটা বসু বলছি কেন, রাসবিহারী ঘোষ। ঠিক আছে, চলো পরবর্তী যে প্রশ্ন আছে, 1907 কেন গুরুত্বপূর্ণ? 1907 তার কারণ 1907-এ যে সুরাট অধিবেশন কি বলেছে, জাতীয় কংগ্রেসের কে সভাপতিত্ব করেছিল 1907-এর যে সুরাট অধিবেশন, সেই সময় কিন্তু সভাপতিত্ব করেছিলেন কে? তো একটু আগে আমরা দেখলাম রাসবিহারী ঘোষ, যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। তো একই কোশ্চেন কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয়েছে, তার কারণে কিন্তু এটা বারবার চলে এসেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। আর যে কটা ডিটেলস অলরেডি বললাম এইগুলোই প্রশ্ন কিন্তু আবার আসবে। ঠিক আছে, এর বাইরে আর কোনো প্রশ্ন এখানে কিন্তু নেই। আমি তবুও লাস্টে তোমাদের একটু জিস্ট হিসাবে, পুরোটা সামারি হিসাবে তোমাদের একটু বলে দেবো। এখানে আমাদের রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল 1885-তে, এবং উমেশচন্দ্র ব্যানার্জি এখানকার সভাপতিত্ব করেছিলেন, 72 জন প্রতিনিধি ছিল। পরবর্তী যে প্রশ্ন আছে, কংগ্রেসের 26 জানুয়ারি স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে এটা গ্রহণ করা হয়েছিল? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেমনটা হবে, এটা কিন্তু লাহোরে কিন্তু গঠন করা হয়েছিল 1929 সালে। যে অধিবেশনটা হয়েছিল লাহোর অধিবেশনে, আমরা জানি যে জওহরলাল নেহরু সেই সময় কিন্তু সভাপতিত্ব ছিলেন, এবং এখানেই কিন্তু 1930-এর 26 জানুয়ারি কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে, মানে প্রথমবার কিন্তু এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, কারাবন্দী অবস্থায় 1921 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এখানে কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কে? চিত্তরঞ্জন দাস। তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব ছিলেন, যিনি কিন্তু কারাবন্দী অবস্থায়, ঠিক আছে, 1921-এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে আমাদের, তিনি কিন্তু তোমাদের কোথা থেকে ছিল? তিনি কিন্তু আহমেদাবাদ থেকে ছিলেন। ঠিক আছে, অবশ্যই তোমরা একটু লাইক করে দিও সকলে, লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। ঠিক আছে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে এটা গঠন করা হয়েছিল? সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা কিন্তু 1920 সালে এটা কিন্তু গঠন করা হয়েছিল, সেট আপ। ঠিক আছে, আর 1920 সালেও কিন্তু আমাদের একটা অধিবেশন হয়েছিল, যেটা কিন্তু নাগপুর অধিবেশন। ঠিক আছে, যদি এটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা। যদি বলি স্বাধীনতার সময়কালে অথবা ভারতের স্বাধীনতার প্রাক্কালে, একই কোশ্চেন হবে। আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী 1946 সালের যে মিরাট অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন, এবং এখানেই কিন্তু তোমাদের স্বাধীনতার সময় এখানেই কিন্তু তোমাদের যে নৌ বিদ্রোহ হয়েছিল, আমরা জানি যে 1946 সালে কিন্তু নৌ বিদ্রোহ দেখা গিয়েছিল বোম্বাই তলোয়ার নামক জাহাজে, তাই তো?
তো এই যে নৌ বিদ্রোহ 1946, আর এই 1946 সালেই কিন্তু আমাদের জেবি কৃপালিনী তিনি কিন্তু মিরাটে সভাপতিত্ব করেছিলেন, আর এই সময় কিন্তু নৌ বিদ্রোহের যে প্রস্তাব সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের রিলেট করে পড়তে হবে। সুতরাং পরবর্তী কোশ্চেন আমাদের যেটা আছে, 1931 ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? তো 1931 যেহেতু আছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কিন্তু 1931 যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। আর এটা কোন অধিবেশন ছিল? করাচি অধিবেশন ছিল, করাচি। ঠিক আছে, এই সময় কিন্তু ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছিল, আবার অর্থনৈতিক নীতিও কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। আবার 1931 মানে আগেই বললাম। পরবর্তী যে প্রশ্ন আছে, কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? গান্ধীজি কোন বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যেটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাইট অ্যান্সার কোনটা হবে? 1924। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান্ধীজি কিন্তু একবারই কিন্তু সভাপতি হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। কত সাল? 1924। কোন অধিবেশন? বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশন, যেটা কিন্তু 1924 সালে গান্ধীজি কিন্তু এখানে সভাপতিত্ব করেছিলেন প্রথমবার এবং শেষবারের জন্য, একবারই মাত্র। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কোন সালে অনুমোদন করেছিলেন? আমরা সকলেই জানি এটা 1942 সালের 8ই আগস্ট। 1942-এর 8ই আগস্ট আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এটা অনুমোদন করেছিল, যে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়ান মুভমেন্ট। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1916 আমরা জানি 1916 সালে কি হয়েছিল, যেটা কিন্তু লখনৌ চুক্তি হয়েছিল 1916, অম্বিকাচরণ মজুমদারের সময়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, কার সভাপতিত্বে কংগ্রেসের লাহোর অধিবেশন পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষণা করেছিল? আমরা এটাও জানি যে জওহরলাল নেহরুর সময়কালে। ঠিক আছে, পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন কি আছে, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু এখানে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, সালটা কোনটা? তো আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কিন্তু নির্বাচিত যখনই বলবে সেটা কিন্তু হচ্ছে তার দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশন বলতে এই সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় অধিবেশন, তার মানে হচ্ছে 1939-এর যে ত্রিপুরী অধিবেশন, সেখানে কিন্তু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে হারিয়ে ত্রিপুরী অধিবেশনে সভাপতিত্ব হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। আর 1938 সালে তিনি কিন্তু প্রথমবারের মতো এই হরিপুরা কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা আছে, একদম রিভিশন হয়ে যাবে যে কটা কোশ্চেন এখানে রয়েছে, যেগুলো আমি বলছি এগুলো যদি ঠিকমতো শোনা হয়, এই টোটাল যে কমপ্লিট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন সমস্ত এক্সামে আসে। ঠিক আছে, আগের প্রশ্ন দেখে নেবে তাহলেই বুঝতে পারবে। কংগ্রেসের লাহোর অধিবেশন, যেটা 1929 সালে, এর উদ্দেশ্য কী ছিল? 1929 সালে যে লাহোর অধিবেশন, যেখানে কিন্তু জওহরলাল নেহরু কিন্তু এখানে করেছিলেন সভাপতিত্ব, এবং পূর্ণ স্বরাজের দাবি কিন্তু এখানে তোলা হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশান দেখো ভালো করে, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্থাৎ পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বাধীনতা অর্থাৎ পূর্ণ স্বরাজের কিন্তু দাবি এখানে তোলা হয়েছিল 1929 সালের যে লাহোর অধিবেশন। সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। কে কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। 3 দিনের তামাশা কে বলেছে? কংগ্রেসকে সম্পর্কে কিন্তু বহু এখানে মতবাদ রয়েছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু 3 দিনের তামাশা বলেছিল কংগ্রেসকে, জাতীয় কংগ্রেসকে অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন যে কংগ্রেসকে 3 দিনের তামাশা। ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয়, এরকমভাবে আমাদের কিছু দেখতে হবে। যেমন ডব্লিউবিসিএসে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে, এই কোশ্চেনটাই এখানে আমরা দেখে নেবো যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো করেছে এই জাতীয় কংগ্রেসের উপর। যেমন আমরা দেখব প্রথমেই, এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কিন্তু জাতীয় কংগ্রেসের যে শান্তিপূর্ণ এবং স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন, যেটা কিন্তু লর্ড কার্জন বলেছিলেন। ঠিক আছে, আবার 3 দিনের তামাশা যেমন আমরা দেখছি, যেটা অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন। আবার অস্ত্রবিহীন যে গৃহযুদ্ধ কংগ্রেসের যে আন্দোলন, যেটা কিন্তু সৈয়দ আহমেদ বলেছিলেন। ঠিক আছে, তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে। আবার দাদাভাই নৌরোজিও কিন্তু একটা কমেন্ট করেছিলেন, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য। যেমন সাহিত্য শাসনই হলো ভারতের দারিদ্র এবং দুর্বলতার মূল প্রতিকার, এটা কিন্তু দাদাভাই নৌরোজির একটা কমেন্ট। তো এই ধরনের কমেন্ট কিন্তু বারবার বিভিন্ন ব্যক্তিত্ব দ্বারা করা হয়েছিল। পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন যেটা আছে দেখিনি, নিম্নের কে চরমপন্থী নেতা নয়? তো আমরা একটু আগেই দেখেছিলাম না, তো চরমপন্থী নেতা, আচ্ছা নরমপন্থী দেখেছিলাম আমরা না, তো নরমপন্থী থেকে চরমপন্থী হয়ে যাবে, অসুবিধার কি আছে? নরমপন্থী, আমরা চরমপন্থী কী কী দেখেছিলাম? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। তো তিনটেই আমাদের অপশানে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু দাদাভাই নৌরোজি তিনি কিন্তু একজন নরমপন্থী নেতা, চরমপন্থী নয়। সুতরাং এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের দেখতে হবে। আমরা একটা প্রশ্ন না পারলেও অন্যান্যগুলো তো আমরা এলিমিনেট এমনিই করতে পারি। পরের প্রশ্ন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? আমরা সকলেই জানি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, তাই তো?
অ্যানিমেশন। পরবর্তী প্রশ্ন আছে, এবং যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে হতো সরোজিনী নাইডু, ঠিক আছে, যিনি 1925 থেকে ছিলেন। পরবর্তী যে প্রশ্ন আছে, কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল? এটাও আমরা দেখেছি, পূর্ণ স্বরাজকে আমাদের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল। পূর্ণ স্বরাজ মানে পূর্ণ অধিকার, যেটা আমরা দেখেছিলাম 26 জানুয়ারি 1930। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নিজেদের লক্ষ্য বলে কিন্তু এখানে ধরা হয়েছিল, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল রাবি নদীর তীরে। পরের প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসের যে সুরাট অধিবেশন, এটা কত সালে হয়েছিল? তো সুরাট অধিবেশন আমরা একটু আগেই দেখেছিলাম, 1907 সুরাট অধিবেশন, ঠিক আছে। চলো পরবর্তী আর কি কোশ্চেন আছে ফটাফট দেখে নিই। প্রথম ইউরোপীয় যিনি জাতীয় পতাকা এটা জাতীয় কংগ্রেস এর এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব করেন, তিনি কে? তো তিনি হলেন জর্জ উইল। তিনি কিন্তু ইউরোপীয় যিনি কিন্তু জাতীয় কংগ্রেসের যে এলাহাবাদ অধিবেশন, তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন এবং এর সভাপতিত্ব তিনি হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন যেটা আছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে অনুপস্থিত ছিলেন? গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, যেটা কিন্তু প্রথম যে অধিবেশন হয়েছিল সেখানে অনুপস্থিত ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন, কারণ বদরুদ্দিন তৈয়াবজি, উমেশচন্দ্র ব্যানার্জি এবং কে.টি. চেলাং, তিনি সকলেই কিন্তু এরা উপস্থিত কিন্তু ছিলেন, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন না। পরের প্রশ্ন যেটা আছে, কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয়েছিল? তো আমরা জানি যে 1942 সালে যেটা নেওয়া হয়েছিল, যেটা কিন্তু বোম্বাই অধিবেশনে কিন্তু নেওয়া হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে, যদি ভালো লাগে সকলে একটু লাইক কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের সকলকে। এবং আগের ক্লাসগুলো আমাদের কিন্তু এইরকমভাবে তোমাদের ভারতরত্ন ক্লাস দেওয়া রয়েছে, আমাদের পদ্ম অ্যাওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তোমাদের প্লেলিস্ট অলরেডি করা আছে, ঠিক আছে। অবশ্যই তোমরা দেখে নেবে, এআইআর একাডেমিটা ফলো করে রাখবে, ওখানেও অনেক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেস একটানা 6 বছর সভাপতিত্ব ছিলেন? একটানা 6 বছর সভাপতিত্ব কিন্তু ছিলেন এবং সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি কে? একই প্রশ্নের উত্তর, রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, তিনি কিন্তু একটানা 6 বছর সভাপতি ছিলেন এবং সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন তিনি। চলো পরবর্তী প্রশ্ন দেখি, এগুলো কিন্তু অলরেডি আমাদের কোশ্চেন আসা। তো আজকের আমাদের শেষ কোশ্চেনই ছিল এটা। তো তোমাদের যদি সত্যিই ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেটা হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে। 1907 যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব হয়েছিল, সভাপতি কে হয়েছিলেন? প্রেসিডেন্ট কে হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1907 অধিবেশনে? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, কারণ এতক্ষণ ধরে আমি অনেক বলে দিলাম, তো এতক্ষণ ধরে তোমরা অনেক শুনে নিয়েছো, এবার তোমরা একটু কমেন্ট সেকশনে ফটাফট টাইপ করে দেবে, ঠিক আছে। উত্তরটা তোমরা একটু টাইপ করে দেবে এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা ফটাফট পাবে, শুধুমাত্র লাইক এবং শেয়ার করতে হবে তোমাদের, আর কিছু নয়। আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, যেগুলো কিন্তু তোমাদের অলরেডি দেওয়া রয়েছে। পরবর্তী টপিক তোমাদের সামনে এনটিপিসি এক্সাম রয়েছে, কোন টপিক চাই ফটাফট বলবে, আমি ফটাফট অ্যান্সারগুলো নিয়ে চলে আসবো, ঠিক আছে, ডিটেল ক্লাসের সাথে। সুতরাং তোমরা সকলে একটু লাইক এবং শেয়ার করে দিও। আর তোমাদের বলছি, আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্ট কিন্তু করা রয়েছে, এবং ম্যাথের ম্যাথ বলছি যে ম্যাথটাও তোমাদের বলে দিই, বারবার বলছিলে, ম্যাথের জন্য তোমরা এখানে ট্যাগ অপশন পাবে, এখানে তোমরা সুবিদ দাসের ম্যাথের বই পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, এবং RS আগরওয়ালের জিআই বই পেয়ে যাবে, দুটোই কিন্তু 2025-এর এবং বেঙ্গলি ভার্সানে, ঠিক আছে। এখানে একদম জেনুইন বই, আর এটা কোনো আমাদের কোনো টাকা মাকা দিইনি, ঠিক আছে, আমরা নিজে থেকেই বইটা দেখেছি, তাই তোমাদের রেকমেন্ড করলাম যারা বারবার জানতে চাইছিলে। এবার তোমাদের বলে রাখি যে সমস্ত এক্সাম বা কোনো যুদ্ধ ক্র্যাক করতে গেলে, যুদ্ধ জয়লাভ করতে গেলে অস্ত্রের দরকার হয়, ব্রহ্মাস্ত্রের, ঠিক সেরকমই কিন্তু এক্সাম ক্র্যাক করতে গেলে কিন্তু আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জানা থাকলেই কিন্তু তার সম্পর্কে, তার দুর্বলতা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ঠিক সেই রকম এনটিপিসির দুর্বলতা সম্পর্কে জানতে চাইলে আমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে দেখতে হবে। তার সলিউশন কিন্তু আমাদের কমপ্লিট বাংলা ভাষায় দেওয়া রয়েছে, 99 টাকা পে করে তোমরা পেয়ে যাবে, 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, যেমনটা আমরা দেখছি 2024-এ প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে। মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে 10 থেকে 12টা, প্রায় 10টা তো মিনিমাম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে মনে হচ্ছে, যেটা আমাদের এনটিপিসি এক্সামগুলোতে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু মোটামুটি যদি জুন মাসে এক্সাম হয়, তাহলে কিন্তু এপ্রিল মে পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে যাবে, ঠিক আছে, অন্তত এটুকু করতে হবে তোমাদের। এবং বায়োলজিটা তোমাদের কিন্তু এটা লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এবং যাদের যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নেবে। এই নাম্বার দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সুতরাং অবশ্যই তোমরা দেখে নিও।
বিশেষ করে তোমাদের সকলকে বলবো 133টা শিফটের সলিউশন কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, বেশিরভাগটা 32টা মতো শিফট, এবং বাকিটা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে যাচ্ছে এই চ্যানেল দুটো। আগামী দিনে যে সমস্ত এক্সাম হতে যাচ্ছে এসএসসি রেল সমস্ত এক্সামে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা সকাল প্রথম কিন্তু পেয়ে যাবে, এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট কিন্তু পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কারেন্টগুলো তোমরা এই ফেসবুক পেজে পেয়ে যাবে। সুতরাং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সুতরাং তোমাদের সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস নিয়ে আসছি।